হ্যালো এভরিওয়ান, আমি সায়েন্সম্যান। তোমাদেরকে স্বাগত জানাই সায়েন্সম্যানের নতুন ইউটিউব চ্যানেলে। তো আগের ক্লাসে তোমরা ট্রায়াল হিসেবে দেখে নিয়েছো, পিরিয়ডিক টেবিলের ওপর ক্লাস করিয়েছিলাম। আশা করছি সেটা তোমাদের ভালোই লেগেছে। তো সায়েন্সের দুনিয়ায় তোমাদের স্বাগত জানাই। ক্লাস 10-এর এবং তার নিচু ক্লাসে যা কিছু সায়েন্সের টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমার সাথে চলো, সায়েন্সের প্রত্যেকটা ডাউট আমি ক্লিয়ার করতে করতে এগোবো। যা করাবো এক্সামে ডাইরেক্ট কমন আসবে, সে তুমি ইউনিট টেস্ট বলো, মাধ্যমিক বলো। আমার সাথে ইউনিট টেস্ট অবধি যাও, মাধ্যমিকের রাস্তা এমনি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে ডাইরেক্ট যেটা করাবো সেটা এক্সাম হলে তুমি কমন পাবেই পাবে। তো শুধু কমন দেওয়াটা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে তোমাদের যাবতীয় কনসেপ্টস রয়েছে সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে করে যাওয়া। সায়েন্স তো তো তোমাদেরকে প্রথমেই বুঝে করতে হবে। প্রথমেই বলে রাখছি, আজ থেকে মুখস্থ করা ছেড়ে দাও, আমার সাথে চলো, কোনো প্রবলেম হবে না। সায়েন্সের প্রত্যেকটা টপিক বোঝাতে থাকবো, আর একটা ক্লাস করার পর তোমরা সায়েন্সের মজা পেয়ে যাবে। আজকে যেটা স্টার্ট করছি, ভূতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশ তো আমরা ছোট থেকে পড়েই আসছি, যে আমাদের আশপাশে যা কিছু রয়েছে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ হয়। আমি এই ছোটবেলাকার ডেফিনেশনসে যাচ্ছি না। তো আমাদের যেটা করতে হবে, চ্যাপ্টারের পরিবেশ সম্পর্কে অনেক কিছু কনসেপ্ট জানতে হবে সবার প্রথম। তো স্টার্ট করব বায়ুমণ্ডল দিয়ে, তারপর যত সময় যাবে পরিবেশকে আমাদের কিভাবে ইউজ করতে হবে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার এগুলো, বা চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি যে সমস্ত আছে, প্রতিটা জায়গা তোমাদের ধরে ধরে বোঝানো হবে। এই চ্যাপ্টারের যে প্রথম কনসেপ্ট সেটা হচ্ছে বায়ুমণ্ডলের সম্পর্কে তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সো দেখো স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। সো সবার প্রথম আমাদের বায়ুমণ্ডল। তোমরা সবাই জানো যে ছোট থেকে পড়ে আসছো, পৃথিবী তার চারপাশে একটা বায়ুমণ্ডলের স্তর কিন্তু ঘিরে রয়েছে। যেমন দেখো, এটা যদি পৃথিবী হয়, এর আশপাশে আপ টু 10,000 কিলোমিটার পর্যন্ত একটা বায়ুমণ্ডলের চাদর আমাদেরকে ঘিরে রয়েছে। এই বায়ুমণ্ডলের চাদর কি করছে, আমাদের দেখো শ্বাস নেবার জন্য অক্সিজেন যেমন দিচ্ছে, গাছেদের কার্বন ডাই অক্সাইড প্রদান করছে। এর পাশাপাশি বাইরে থেকে আগত যে সমস্ত কসমিক রে বলো, আল্ট্রাভায়োলেট রে বলো, সেগুলোকে শোষণ করে আমাদেরকে বাঁচাচ্ছে। তাহলে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে কিন্তু প্রাণের আবির্ভাবটাই হতো না। এটা হচ্ছে ফার্স্ট পর্যায়ে। এরপর তুমি চলে এসো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে, সেই স্তরগুলো সম্পর্কে আমরা ইনডেপথে পড়বো, সেটা কথা না। কিন্তু বায়ুমণ্ডল কি আর কি কোনো কারণে আমাদের জন্য প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট? তো সবার প্রথম বলে রাখি, একটা গ্যাস যেটা নিয়ে এখন দেখবে তোমরা শুনেই এসছো, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমাদের কি করছে, পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। দ্যাট ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। তো সেইটা যদি না থাকতো, আমাদের কিন্তু পৃথিবীতে প্রাণের আবির্ভাবটাই হতো না। কারণ মানে শুরুর দিকে পৃথিবী তো আগুনের গোলা ছিল, তারপর একটা সময় ছিল যখন আইসেস চালু হয়ে যায়, মানে পৃথিবী আবার বরফে হয়ে গেছিল। তো সেই সময় কিন্তু পৃথিবীর তাপমাত্রা এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই বাড়িয়েছিল, আর এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর যে সমস্ত গ্রিন হাউস গ্যাস রয়েছে তারা কিন্তু আমাদের টেম্পারেচারটাকে মেনটেন করছে। কিন্তু আমাদের মানুষের ক্রিয়াকলাপের ফলেই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে কিন্তু পৃথিবীর ওভারঅল টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সো দায়ী আমরাই, আমাদেরকেই ঠিক করতে হবে। এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কিন্তু চ্যাপ্টারের পড়াশোনা বা আলোচনা। দেখো আমি স্টার্ট করছি। আহ বায়ুমণ্ডলের দুটো স্তর প্রথমেই বলে রাখি। বায়ুমণ্ডল তুমি যদি দেখো, এই কনসেপ্টগুলো আসছে, তার মধ্যে একটা আছে সমমণ্ডল আর একটা আছে বিষমমণ্ডল। দেখো সমমণ্ডল, সমমণ্ডল একে বলা হয় হোমোস্ফিয়ার, ইংরেজিতে বলা হয় হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কথার অর্থ কি? হোমো মানে সেম, দ্যাট মিনস যেখানে এনভায়রনমেন্টের যে কম্পোজিশনগুলো রয়েছে বা কন্টেন্টগুলো রয়েছে, ওভারঅল কিন্তু সমান থাকে থ্রু আউট ইয়ার, মানে প্রায় সমান থাকে। এবার তুমি বলতেই পারো যে ওয়েস্ট বেঙ্গল একরকম কন্টেন্ট থাকতে পারে, অন্য জায়গায় আলাদা কন্টেন্ট থাকতে পারে, বাট ওভারঅল তুমি যদি দেখো এর কম্পোজিশনটা 19-20 সেম। যেমন আমরা একটা ঘরে যখন 5 জন থাকবো, স্বাভাবিকভাবেই সেখানে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু থ্রু আউট যদি অ্যাভারেজ নাও সেখানে সেম থাকে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, সমমণ্ডল হিসেবে বলবো। আরেকটা আছে বিষমমণ্ডল। বিষমমণ্ডল ব্যাপারটা কি? বিষমমণ্ডল হচ্ছে যেখানে বায়ুমণ্ডলের কম্পোজিশনগুলো সবসময় সমান থাকে না। সেখানেও বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু সেখানে কম্পোজিশন সমান থাকে না। সমমণ্ডলটা কোথায় থাকে? ভূপৃষ্ঠ, অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি সেখান থেকে অ্যারাউন্ড 90 কিলোমিটার অব্দি আমাদের সমমণ্ডল কিন্তু রয়েছে।
আচ্ছা, বিষমমণ্ডল যেখানে রয়েছে, এবার 90 কিলোমিটার থেকে শুরু করে অ্যাবভ যতখানি বায়ুমণ্ডল তুমি পাবে 10,000 কিলোমিটার অব্দি তুমি কিন্তু এই বিষমমণ্ডলেরই কনসেপ্ট তুমি পেয়ে থাকবে। এখানে যে গ্যাস কন্টেন্ট গুলো রয়েছে তুমি যদি দেখো তাদের কম্পোজিশনটা সবার প্রথম যদি দেখো, এই যে সবার প্রথমেই দেখো এটা হচ্ছে নাইট্রোজেন। যে নাইট্রোজেন গ্যাস আমরা অনবরত মানে শ্বাসের সাথে গ্রহণ করে চলেছি, কিন্তু শরীরে কোনো কাজে লাগছে না। আবার দেখো আমাদের বডির যে বিল্ডিং ব্লক বলতে পারো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, যেটা দিয়ে প্রোটিন তৈরি হয়, সেই কম্পোজিশনটাও কিন্তু নাইট্রোজেন তৈরি করছে, একটা একটা মৌল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সেই নাইট্রোজেন আমাদের বাতাসে প্রচুর পরিমাণে, এখন তুমি যদি দেখো এখানে 78% আমাদের নাইট্রোজেন। কতটা পার্সেন্টেজ, অর্থাৎ বায়ুমণ্ডলে যদি 100 ভাগ ধরা হয় তার মধ্যে 78 ভাগই নাইট্রোজেনে খেয়ে নিল, আর বাকি অ্যারাউন্ড 21%। এক্সাক্ট পার্সেন্টেজ তোমাদের বলে দিচ্ছি এক্সাক্ট। আর এই 78 আর 21 তুমি যদি যোগ করো অ্যারাউন্ড 99% দেখো বায়ুমণ্ডল খেয়ে রয়েছে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে। তাহলে বাকি কি রয়েছে? আর্গন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, আরো যত গ্যাস তুমি দেখেছো, সালফার ডাইঅক্সাইড বলো, মিথেন বলো, সবকিছু মিলে কিন্তু বাকি 1%-এর মধ্যে রয়েছে। প্রিসাইসলি বলতে গেলে নাইট্রোজেন 78.05% কিন্তু রয়েছে। এক্স্যাক্টলি তুমি যদি বলো 78.05। এবার আমি বারবার বলছি কি, এটা একটা ওভারঅল অ্যাভারেজ, ঠিক আছে? তোমার ঘরে একরকম নাইট্রোজেনের পার্সেন্টেজ হবে, অন্য জায়গায় অন্যরকম পার্সেন্টেজ হয়ে যাবে, কি তাই তো? বাট ওভারঅল তুমি যদি দেখো সেই জায়গায় কিন্তু নাইট্রোজেনের পার্সেন্টেজ ওভারঅল সেম থাকবে, মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তুমি যদি কল্পনা করো অক্সিজেন তুমি যদি দেখো 20.95% থাকে, 20.95% এক্স্যাক্টলি স্পিকিং। বাট তুমি যদি জেনারেলি দেখো যে 21% ধরে নেওয়া যাক, সেই হিসেবে দেখলে বায়ুমণ্ডলটা তুমি ভাবো এত বিশাল বায়ুমণ্ডল, সেখানে 99% দুটো গ্যাস কেবলমাত্র দখল করে রয়েছে, বাকি 1%-এর মধ্যে বাকি গ্যাসগুলো রয়েছে। তার মধ্যে দেখো এখানে আর্গন, আর্গন যেটাকে বলে এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস, আগের ক্লাসে তোমরা আর্গন সম্পর্কে কিছুটা হলেও জেনেছো। সেই আর্গনের কম্পোজিশন যদি দেখো 0.93% কিন্তু আর্গন দখল করে রেখেছে। তাহলে দেখো অ্যারাউন্ড 99-এর মধ্যে, মানে 99% প্লাস 0.93, অর্থাৎ বাকি 0.07-এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, আদার গ্যাসেস রয়েছে। কার্বন ডাইঅক্সাইড কত থাকে পরীক্ষার প্রশ্নটা ইম্পর্টেন্ট, 0.03% থাকে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে বাতাসের আমাদের কম্পোজিশন, সমমণ্ডলের মধ্যে বাতাসের কম্পোজিশনগুলো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে বাতাসের যে কম্পোজিশন দেখো, এটা কিন্তু আমরা সমমণ্ডলে এখনো আছি। বিষমমণ্ডলে চলে গেলে এরকম ফিক্সড কম্পোজিশন পাবে না, ওই জন্য একে বলা হচ্ছে সমমণ্ডল। আর বাকি 90 কিলোমিটারের উপরে যা কিছু পাবে সবকিছু বিষমমণ্ডল। কেন বলা হয়? ওখানে যে গ্যাস এলিমেন্টস গুলো রয়েছে তাদের কম্পোজিশনটা কোনো ফিক্স থাকে না, ভ্যারি করে। কি বোঝা গেছে তো? চলো, এরপর আমরা চলে আসব ফার্স্ট যে কনসেপ্টে, বায়ুমণ্ডলের যে স্ফিয়ার গুলো রয়েছে সেই স্ফিয়ার সম্পর্কে জেনে নেবে। প্রথমে আছে ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে একটা কথা বলে রাখি, স্টুডেন্টদের মারাত্মকভাবে গলিয়ে যায়। আজকে একটু মজা ঠাট্টাও করে নিই। সবার প্রথম একটা ছেলের গল্প বলি তোমাদের, যে খুব শান্তশিষ্ট ছিল। এবার হঠাৎ করে তার মাথা খারাপ হয়ে যায় আর তার টোপর পড়ে। ব্যাস, টোপর যাই পড়লো, মাথা খারাপ হয়ে গেল। তারপরেই কি হয়ে গেল? টোপর পড়লে কি হবে? মাথা কাজ করা কি হবে? বন্ধ হয়ে যাবে। আর কি হবে? ক্ষেপে যাবে। ওই জন্য ট্রোপোস্ফিয়ার হলো ক্ষুব্ধমণ্ডল, বায়ুমণ্ডলের প্রথম স্টেজ। কেন বলা হয় এটা কারণটাও বলে দিই তোমাদের। এখানে যত মেঘ, ঝড় সবকিছু কিন্তু এই ক্ষুব্ধমণ্ডলে হয়, মানে ট্রোপোস্ফিয়ারে হয়। আর এই কারণে একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ঝড় বৃষ্টি যা কিছু ঝামেলা সবকিছু এখানে হয়। আর এই স্তরের মধ্যেই সব থেকে গ্যাসিয়াস এলিমেন্টের বেশি থাকে, এলিমেন্টগুলো বেশি থাকে। এবার স্বাভাবিকভাবেই কোনো জায়গায় যদি বেশি পরিমাণে গ্যাস থাকে সেখানকার ঘনত্বটা বেশি হবে। তাহলে আমার সাথে বলো সব থেকে ঘন স্তর কি? ট্রোপোস্ফিয়ার। এরপর আচ্ছা, ট্রোপোস্ফিয়ারে কিন্তু আমরা বসবাস করি, কি বললাম বোঝা গেছে? আর একটা কনসেপ্ট বলে রাখি, এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু আমাদের যে প্রপেলার চালিত বিমান হয়, প্রপেলার চালিত মানে কি, দেবে পাখা লাগানো, কি বললাম, এরকম পাখা লাগানো যে বিমানগুলো হয় না, প্রপেলার চালিত বিমান, সেই প্রপেলার চালিত বিমান কিন্তু ট্রোপোস্ফিয়ারের উপরের লেয়ার দিয়ে এরা যেতে থাকে। এই ভূপৃষ্ঠ থেকে দেখো 0 থেকে 10 কিলোমিটার দেওয়া আছে, কোনো বইতে 12 কিলোমিটার, কোনো বইতে 15, কোনো বইতে 20। অ্যাভারেজ তুমি ওই রকম ধরে রাখো যে
10 কিলোমিটার। আচ্ছা, আর একটাও কথা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু সব জায়গায় সমান হবে না। রিমেম্বার দ্যাট। এই ট্রোপোস্ফিয়ার কিন্তু সব জায়গায় সমান হবে না উচ্চতা। কোনো জায়গায় বেশি হবে, কোনো জায়গায় কম হবে। কিন্তু এর কারণটা কি? এর কি কোনো পার্টিকুলার কারণ রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। তুমি জানো যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রচণ্ড স্পিডে ঘোরে। এবার কোনো জিনিস যখন প্রচণ্ড স্পিডে ঘোরে, সেই সময় গ্যাসিয়াস এলিমেন্টগুলো ছিটকে বেরিয়ে যেতে চায়। ওই জন্য নিরক্ষীয় অঞ্চলে কি হয়ে যায়? ট্রোপোস্ফিয়ারটা একটুখানি চওড়া হয়ে যায়, এরকম টাইপের। তাহলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বেশি হবে, আর জেনারেলি মেরু অঞ্চলে উচ্চতাটা কি হয়ে যাবে? কম হয়ে যাবে। আমি এখানে আঁকলাম না, বাট এরকমই হয় যে একটা জায়গা কি হয়ে যায়? বেড়ে যায়, আর বাকি মেরু অঞ্চলগুলো অর্থাৎ উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেটা সুমেরু আর কুমেরু বলা হয়, সেই প্রদেশে কিন্তু ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের কনসেপ্ট। তাহলে তুমি এক্স্যাক্টলি 10 কিলোমিটার বলতে পারবে না। এটা জেনারেলি বলা হয় 0 থেকে 10 কিলোমিটার, কোনো 12 কিলোমিটারও দেওয়া আছে, আমি দেখেছি। তো তোমরা এক্সাম হলে এলে কি করবে? 10 কিলোমিটারই। যদিও এক্সাম হলে প্রশ্ন কিন্তু এটা থেকে দেয় না, প্রথমেই বলে রাখছে। অত চিন্তার কোনো কারণ নেই যে স্যার পরীক্ষায় দিয়েছে আমি 10 কিলোমিটার লিখবো নাকি 12 কিলোমিটার লিখবো নাকি 15 কিলোমিটার লিখবো। তুমি এটা কিন্তু এক্স্যাক্টলি তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। কারণ এরিয়া ওয়াইজ বা এরিয়া বা স্থান বিশেষে কিন্তু এর উচ্চতা চেঞ্জ হয়ে যাবে। এবার যেটা তোমাদেরকে বলে দিচ্ছি, যে ট্রোপোস্ফিয়ার মোটামুটি গড়ে দেখতে পাচ্ছ 10 কিলোমিটার অবধি থাকবে। আর নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ ইকুয়েটর পোর্শনে এই যে নিরক্ষরেখা আছে, এই পোর্শনে এর দৈর্ঘ্যটা বা এর ওয়াইডটা সব থেকে বেশি হয়, যেটা হয়ে যাচ্ছে আমাদের 16 থেকে 18 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো অনেকটাই চওড়া। আর মেরু অঞ্চলে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পোর্শনস গুলোই হয়ে যাচ্ছে 7 থেকে 8 কিলোমিটার। তাহলে ওভারঅল অ্যাভারেজ করে আমি দেখতে পাচ্ছি 10 কিলোমিটার হতে পারে, কিন্তু সব জায়গায় সমান হবে না। আচ্ছা, তাহলে আরেকবার আমি রিভিশনস করিয়ে দিচ্ছি। ট্রোপোস্ফিয়ারকে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। সেকেন্ড যেটা বলা হচ্ছে, এখানে প্রপেলার চালিত বিমান চলে, এই জায়গায় আমরা বসবাস করি। এইখানে গ্যাসিয়াস এলিমেন্টের কনসেন্ট্রেশন সব থেকে বেশি, আর এই কারণে এই অঞ্চলটাকে বলা হয় সব থেকে ঘন মণ্ডল। বলো, ক্লিয়ার হয়েছে? তাহলে ট্রোপোস্ফিয়ারের অবধি আমি যা কিছু মানে বললাম, কারো যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি সেখানে জেনে আর কি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, বা এর উপর আমি একটা ডাউট ক্লিয়ারিং ভিডিও করে দেবো। আচ্ছা, যেহেতু প্রথম ক্লাস, আমি একটু বলে দিই ক্লাসগুলো কিভাবে চলবে। তো দেখো, কনসেপ্ট তো তোমরা বুঝতেই পারছো। কনসেপ্ট বোঝার পরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্র্যাকটিস। তো আমি লাইভে আসবো কয়েকটা দিন পর থেকে। সামনেই মাধ্যমিকের ব্যাচ রয়েছে, তো মাধ্যমিকের ব্যাচ কমপ্লিট হবে, তখন তোমাদের এক্সামের আগে আমি লাইভে আসবো। লাইভে এসে তোমাদের সাথে ইন্টারাকশন করব। ইন্টারাকশন করার ফলে তোমাদের যত রকমের এমসিকিউ রয়েছে, পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে কোনগুলো ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং আমি করিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে? এই ফর্মে ক্লাসগুলো চলবে। আর একটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি সমস্ত কনসেপ্টটা দিয়ে দেওয়ার। তোমাদের যদি মনে হয় যে 2-3টে ভিডিওতে করলে ভালো হয়, তোমরা আমাকে জানাবে, আমি সেরকম করব, কোনো প্রবলেমের জায়গা নেই। তাহলে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মন্ডল কেন বলা হয় বোঝা গেছে। এর পরে চলে এসো তাপমাত্রার একটা কনসেপ্ট। অর্থাৎ তুমি দেখবে তুমি তোমার বাড়িতে আছো, একরকম টেম্পারেচার। আচ্ছা, কেউ কি সিকিম বা পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছো? ওখানে দেখবে পাহাড়ে চড়ে কি থাকে? বরফ থাকে। তারপরে বরফ জমে কখন? দেখবে আমাদের ফ্রিজের ভেতর বরফ জমে কখন? আমাদের বাইরের টেম্পারেচার, আমাদের যে বাইরের টেম্পারেচার আছে, সে বাইরের টেম্পারেচার অ্যারাউন্ড কত ডিগ্রি? 25 ডিগ্রি, 26 ডিগ্রি এরকম থাকে। আচ্ছা, ফ্রিজের টেম্পারেচার কত ডিগ্রি থাকে? অ্যারাউন্ড আমাদের যে বাড়ির নর্মাল ফ্রিজ 3 ডিগ্রি থেকে 10 ডিগ্রি ভ্যারি করে। বাট 0 ডিগ্রি, ডিপ ফ্রিজের কাছাকাছি 0 ডিগ্রিতে থাকে, তো সেইখানে কি থাকে? ওটা জমে যায়। তাহলে বরফ ফলে বরফ জমে যায় কত? 0 ডিগ্রি সেলসিয়াসে। আর আমাদের এখানে টেম্পারেচার দেখো 25 ডিগ্রি, 26 ডিগ্রি। দ্যাট মিনস যত হাইটে যাচ্ছি তত কি হচ্ছে টেম্পারেচার, যত হাইটে যাচ্ছি তত কি হচ্ছে টেম্পারেচার, আরে সব হবে, পড়াশোনা সব হবে, চাপ নেই। আহ যত উচ্চতায় উঠবো, তত কি হবে? টেম্পারেচার আস্তে আস্তে কমবে। এর হারটা কত? প্রতি 1 কিলোমিটার উঠলে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু কমতে থাকবে। ঠিক আছে? একদম ক্লিয়ার তো? যে প্রতি কিলোমিটার যদি উচ্চতায় তুমি যাও, সেখানে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু টেম্পারেচার কমতে থাকবে। যত উঁচুতে উঠবো, বরফ জমবে, তার মানে টেম্পারেচার কমবে। বোঝা গেছে? কত ডিগ্রি করে? 6.5 ডিগ্রি সেলসিয়াস করে। যে পয়েন্টগুলো বারবার রিপিট করছি, তার মানে এগুলো পরীক্ষায় দেয় এমসিকিউ হিসেবে। আর কি কি পয়েন্ট এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, আমি জাস্ট একবার চেক করে নিচ্ছি।
আর এখান থেকে যেটা মনে রাখার কথা কিছু কি বলে, হ্যাঁ, এই অঞ্চলটায় চাপ সর্বাধিক তোমাদের বলে দিয়েছি, আর কিছু মনে রাখার দরকার নেই। এবার একটা কথা বলছি, পজ, পিএইউএসি, পজ মানে কি, থেমে যাওয়া। তো ট্রোপোস্ফিয়ারে জেনারেলি কি হয়, টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকে। যখন এর মানে একদম টপে চলে গেছে না, সেখানে টেম্পারেচারটা অ্যারাউন্ড -56 ডিগ্রি সেলসিয়াস চলে যায়, -56 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত এরিয়া দেখা যায় যেখানে টেম্পারেচারটা অতটা ভ্যারি করে না। এই জায়গাটাকে বলা হয় ট্রোপোপজ। তাহলে ট্রোপোস্ফিয়ারের উপরে কি চলে এলো, ট্রোপোপজ। বোঝা গেছে না যায়নি? এই জায়গাটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার এই চ্যাপ্টারটা যখন পড়বে, আমি আসছি নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ারে আসছি। চ্যাপ্টারকে যখন পড়বে একদম অন্ধের মতো মুখস্থ করবে না, চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন দেয় সেটা জেনে পড়বে। এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ যেটা দেবে, এমসিকিউ 1 পিস দেবে। তোমার ফার্স্ট ইউনিট টেস্টেও একই প্যাটার্ন, মাধ্যমিকেও একই প্যাটার্ন, মনে রাখবে কিন্তু। তাহলে এই, আরে চালিয়ে যায়, যেটা হচ্ছে এমসিকিউ থেকে একটা দেবে, তাহলে তোমাদের এমসিকিউ কি কি দিতে পারে দেখো। এই যে শর্ট কোশ্চেন্স গুলো আমি বলে যাচ্ছি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন্স দেবে। আর দুটো কিন্তু ভিএসএ দেবে, অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন্স তোমাকে লিখতে হবে। তো তোমার দেখো 3টে তুমি কোশ্চেন সেখান থেকে শর্ট কোশ্চেন্স পেয়ে যাচ্ছ, আর একটাই দেবে যেটা 2 নম্বরের কোশ্চেন্স। তাহলে তোমার প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত, যেই চ্যাপ্টার থেকে আমি শর্ট কোশ্চেন্স গুলো ভালো করে পড়বো, 2 নম্বরের কোশ্চেন্স যেগুলো মুখস্থ করার জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমি বলে দেবো যে এই পয়েন্টগুলো মনে রাখবে। যেমন ট্রোপোস্ফিয়ারে 3-4টে পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো কিন্তু খুব সুন্দর করে মনে রাখবে। তাহলে কি হবে, তুমি শর্ট কোশ্চেন্স গুলো কভার হয়ে গেল। সেকেন্ড যদি বলে ট্রোপোস্ফিয়ারের কয়েকটা বৈশিষ্ট্য লেখো, তোমার এখানে কভার হয়ে গেল। এই বরাবর এখান থেকে 3 নম্বর 4 নম্বরের বড় প্রশ্ন কিন্তু দেবে না। তো এই জায়গাটা ক্লিয়ার যদি হয়ে যায়, আমি নেক্সট জায়গায় চলে যাচ্ছি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এই জায়গাটাকে বলা হচ্ছে শান্তমূল্য। শান্তমূল্য, এখানে একটা গল্প শুরু করেছিলাম আমি, গল্পটা দিয়ে মনে রাখতে পারো, মাধ্যমিকে গুলোবে না। টোপর, টোপর পড়ার পর শান্ত, ব্যাস হয়ে গেল ট্রোপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার মানে হয়ে গেল শান্তমণ্ডল। ক্লিয়ার হয়েছে? শান্তমণ্ডলে কি চলে আসছে, 10 থেকে 30 কিলোমিটার অব্দি যাচ্ছে। আচ্ছা, এর যে মানে এখানে দেওয়া আছে, বাট মোটামুটি তুমি জেনে রাখো যে 50 কিলোমিটার অব্দি কোনো কোনো বইতে দেওয়া আছে, কোনো বইতে 45 কিলোমিটার দেওয়া আছে। যেহেতু আমি বারবার বলছি যে এক্সাক্ট কোনো ভ্যালু নেই, মানে ওরকম তো হয় না, ওই জন্য প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা পাবে। এটা 30 কিলোমিটার না, এটা তোমাদের সিলেবাস অনুযায়ী এটা 50 কিলোমিটার, 45 কিলোমিটার তোমরা করে রাখো। ঠিক আছে, যার যা টেক্সট বই আছে সেটা ফলো করবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট তোমরা জাস্ট কনসেপ্টটা নিয়ে নাও। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়, শান্তমণ্ডল কেন বলা হয়? দেখো, এখানে যত মেঘ ছিল, যত বৃষ্টিপাত হচ্ছিল, ঠিক আছে, সবকিছু, যত ঝড় ঝামেলা সবকিছু কিন্তু ট্রোপোস্ফিয়ারে। যখনই ট্রোপোস্ফিয়ারকে ক্রস করে গেল, তখন হয়ে গেল শান্তমণ্ডল। অর্থাৎ ওখানে মেঘ নেই, তার মানে ঝামেলাও নেই। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই স্তরের কয়েকটা বৈশিষ্ট্য যদি তোমাদেরকে বলে দিই, সবার প্রথম তোমরা নোট ডাউন করে নাও যে এই স্তরে মেনলি যেটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে আমাদের যে শব্দ হয় না, শব্দ কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিছুটা প্রতিফলিত হয়ে ফিরে আসে পৃথিবীতে। আর যেটা হচ্ছে শান্তমণ্ডল, এই দুটো পয়েন্টে আমি দেখেছি মেনলি জেনারেলি দেয়। আর একটা হচ্ছে জেট প্লেন, আগেরটা যেমন পড়েছিলে প্রপেলার চালিত বিমান, এখানে হচ্ছে জেট প্লেন। জেট প্লেনগুলো কোথা দিয়ে যায়, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। বলো, এইটুকু জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। সিমিলার কনসেপ্ট, যে স্ট্র্যাটোস্ফিয়ার যদি ক্রস করে উপরে ওঠো, একটা বলয় তৈরি হয়ে যাবে, তাকে বলা হবে স্ট্র্যাটোপোজ। ঠিক আছে, এই জায়গাটা আমার যা কিছু ডিটেলস দেওয়ার ছিল আমি ওদিকে রেখে দিলাম। এবার চলে এসো নেক্সট, আর কিছু কি পয়েন্ট তোমাদেরকে বলতে হবে। যে জায়গাটা বলে দিচ্ছি, যে এইখানের মানে এখনো শেষ হয়নি, একটা বিরাট বড় পয়েন্ট রয়ে গেছে আমাদের, যেটা হচ্ছে ওজোন স্তর। এই ওজোন গ্যাসের যে লেয়ার রয়েছে না, এই ওজোন গ্যাসের লেয়ারটা আমাদের পৃথিবীতে, সূর্য থেকে আলো আসে তোমরা জানো, সূর্যের মধ্যে কিন্তু অনেক রকমের রেডিয়েশনস থাকে। তার মধ্যে ইউভি তে আছে, ইউভি বি আছে, ইউভি সি আছে। জেনারেলি যেটা হয়, ইউভি বি আর সি এই দুটোকে কি করা হয়, কভার আপ করে দেওয়া হয়। কার মাধ্যমে, ওজোন লেয়ারের মাধ্যমে। ওজোন গ্যাস কি করে, ওই ইউভি রশ্মিগুলোকে অ্যাবজর্ব করে নেয়। এবার ওই ইউভি রশ্মি যদি পৃথিবীতে চলে আসে, প্রথমে কি করবে, আমাদের স্কিনের ওপর পড়বে, স্কিন ক্যান্সার তৈরি করবে। অর্থাৎ আমাদের ডিএনএ এর ভেতর কি করে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে ইউভি রেসি। খুব ডেঞ্জারাস জিনিস। আর ডিএনএ এর ভেতর যদি চেঞ্জ হয়ে যায়, শুধুমাত্র আমাদের যে স্কিন ক্যান্সার হবে এমন না, অনেক প্রাণী আছে সেই প্রাণীগুলোর ইনফার্টাইল হয়ে গেছে, অর্থাৎ
তাদের বাচ্চা কাচ্চাই হচ্ছে না, তাহলে তাদের প্রজাতি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ইউভি রশ্মিকে আমাদের আটকাতে হতো, যার জন্য অনেক কিছু প্রোটোকলস এসছে, এগুলো এসছে, আমরা নেক্সট ক্লাস এগুলো বুঝবো। আপাতত স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের 30 কিলোমিটারের মধ্যে কি থাকে, ওজোন লেয়ার থাকে। এই ওজোন লেয়ারটা আমাদেরকে কিন্তু বাঁচায়, এটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আর এখান থেকে বেশি কিছু মনে রাখতে হবে না, স্ট্র্যাটো পজ ব্যাপারটা বলে দিলাম। পজ মানে থামা, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে যে সরু লেয়ার রয়েছে যেখানে টেম্পারেচার চেঞ্জ হয় না, সেটাকে বলা হবে কি, স্ট্র্যাটোপজ। এইখানে কিন্তু টেম্পারেচার, এখানে যেমন দেখো আমাদের ট্রোপোস্ফিয়ারে কি ছিল, টেম্পারেচার কমে গেছিল, এখানে আবার টেম্পারেচার কিন্তু বাড়বে। টেম্পারেচার বাড়ার সাথে সাথে কত ডিগ্রি হবে, ম্যাক্সিমাম 0 ডিগ্রি সেলসিয়াস অব্দি চলে যায়। ক্লিয়ার হয়েছে? এতখানি কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। বাহ, খুব ভালো। পড়াশোনায় মজা রাখতে হবে। আসলে পড়াশোনাটা চাপ দিয়ে দিয়ে করে প্রবলেম হয়ে গেছে। সায়েন্সের মতো কনসেপ্ট খুব আনন্দতেই বোঝা যায়, সেগুলো বুঝে নিতে হবে। যাই হোক, তাহলে আমি কয়েকটা রিক্যাপ করিয়ে দিচ্ছি মেন মেন পয়েন্টস। যে জেট প্লেন কোথা দিয়ে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, প্রপেলার চালিত বিমান, ট্রোপোস্ফিয়ার। ঝড় ঝঞ্ঝা যা কিছু হয় কোথায়, ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, ক্ষুব্ধমণ্ডল তার উপরটাই হয়ে গেছে শান্তমণ্ডল। এরপর ছেলের বিয়ে হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, এরপর এসে মেসো, মেসো এসে পাকামি করবে। তো যাই হোক, এরপর চলে আসছে আমাদের মেসোস্ফিয়ার। মেসো কিন্তু যতই হোক, মেসো মানে কিন্তু মোটামুটি, মেসো কথার মানে হচ্ছে মধ্যভাগ, মাঝখানে থাকে। দেখো, এই দিকে দুটো লেয়ার আছে, এই দিকে দুটো লেয়ার আছে, মাঝখানে আছে মেসোস্ফিয়ার। তো মেসো কথার অ্যাকচুয়াল মানে হচ্ছে যে মাঝখান। তো মাঝখানে যে আমাদের অ্যাটমসফিয়ারিক লেয়ার থাকবে সেটাকে কি বলা হবে, মেসোস্ফিয়ার। সো মেসোস্ফিয়ারে আমাদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এখানে সবার প্রথম যেটা তোমাদের মনে রাখতে হবে, যে এখানে টেম্পারেচারটাকে খেয়াল করো, কারণ টেম্পারেচারের সাথেই এটার মানে রিলেশন পয়েন্ট। যে টেম্পারেচারটা অ্যারাউন্ড, এখানে দেখো বেড়েছিল, মানে প্রথমে কমেছিল, তারপর বেড়েছিল, তারপর আবার কমে যাবে, কমে গিয়ে কত হবে, -93 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। অ্যারাউন্ড -93 ডিগ্রি সেলসিয়াসে যদি চলে যায়, তাহলে এটা কি হবে, অনেকটাই ঠান্ডা। এবার বাইরে থেকে যত উল্কাপিণ্ড আসবে তত এসে কোথায় হবে, মেসোস্ফিয়ারে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। ওই জন্য মেসোস্ফিয়ার কি বলা হয়, যে আমাদের রক্ষাকর্তা। কি থেকে, বাইরে যত কিছু আঘাত আছে সেখান থেকে রক্ষা করে কে, মেসোস্ফিয়ার। উল্কাপিণ্ড এখানে এসে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপর আরেকটা কথা, মেসোস্ফিয়ারে যেটা আহ, উপরের দিকে সেম কনসেপ্ট, যে মেসোস্ফিয়ারের উপরের দিকে কি থাকবে, মেসোপজ বলে একটা লেয়ার থাকবে, যেখানে টেম্পারেচার কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না। বোঝা গেছে? সো টেম্পারেচার যেখানে চেঞ্জ হবে না সেখানে কি হয়, পজ। পজ মানে কি, থামো। যেখানে টেম্পারেচার চেঞ্জ হবে না সেখানেই পজ আসবে। আর এই লেয়ারের মাথাতেও কি হবে, একটা, যেখানে উষ্ণতার ভ্যারিয়েশন হবে না, সেই গ্যাপটাকে বলা হবে মেসোপজ। ক্লিয়ার হয়েছে? এরপরে চলে এসো থার্মোস্ফিয়ার। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। এই থার্মোস্ফিয়ারে সবার প্রথম যেটা তোমাদের জানতে হবে, এই থার্মোস্ফিয়ার নামটাই এসছে এখানে, টেম্পারেচার কিন্তু অনেকটা বেড়ে যায় এখানে। থার্মোস্ফিয়ারে যদি তুমি দেখো, থার্মোস্ফিয়ারে টেম্পারেচার অ্যারাউন্ড হয়ে যায় 1200 ডিগ্রি সেলসিয়াস। এইখান থেকে দেখো বাড়তে বাড়তে কি হয়ে যায়, 1200 ডিগ্রি সেলসিয়াস। 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় থার্মোস্ফিয়ারের টেম্পারেচার। তাহলে টেম্পারেচার কি হয়ে যায়, অনেকটাই বেশি। এবার তোমরা আইডিয়া করতে পারছো, দেখবে গরম কোনো একটা কাঁচ নিয়েছো, কাঁচকে গরম করে যদি 1 ফোঁটা জল দিয়ে দাও, কি হয়ে যায়, সেটা চুরমার হয়ে যায়। তার মানে হচ্ছে, এই 1200 ডিগ্রি সেলসিয়াসে যখন কোনো উল্কাপিণ্ড অত গরম অবস্থায় নামছে, হঠাৎ করে নামলো কত, -93 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে অত গরম অবস্থায় এসে হঠাৎ করে অত ঠান্ডায় পড়ে গিয়ে ভেঙে যায়, চুরমার হয়ে যায়। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর এরপর থার্মোস্ফিয়ারে কি হয়, মেনলি এখানে যে সমস্ত গ্যাসিয়াস কন্টেন্ট গুলো থাকে না, তারা আয়নে বিয়োজিত হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন রকমের আয়ন, যেমন অক্সিজেনের আয়ন আছে, নাইট্রোজেনের আয়ন আছে, এইগুলো এখানে থাকবে। আর এই মেসোস্ফিয়ারেই কিন্তু কি হয়ে যায়, আমাদের যে বেতার তরঙ্গ, অর্থাৎ ধরো কলকাতা থেকে একটা বেতার তরঙ্গ রিলিজ হলো, ধরো রেডিও মির্চি বেতার তরঙ্গ রিলিজ করেছে, সেটা তোমার ঘর অব্দি এসে পৌঁছচ্ছে কি করে, আর মাঝখানে তো অনেক গাছপালা আছে, এখানে আটকাচ্ছে না তো। ওই কি হয়, ওটাকে ওপরে পাঠানো হয়,
ওপর থেকে থার্মোস্ফিয়ারে ধাক্কা খায়, থার্মোস্ফিয়ারের ধাক্কাকে কি হয় আবার পৃথিবীতে ফিরে আসে। এইভাবে কিন্তু তুমি তোমার ঘর থেকে রেডিওগুলো শুনতে পাও। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা মানে মনে রাখার বিষয়। আচ্ছা, এই অঞ্চলে কিন্তু সবার প্রথম যেটা মনে রাখতে হবে যে একটা কনসেপ্ট আছে মেরুজ্যোতি বা অরোরা। এই মেরুজ্যোতি ব্যাপারটা কি? এই যে মেরু অঞ্চল হয় না? আমি একটুখানি সার্চ করে দেখাচ্ছি তোমাদের। এখানে এই যে দেখো, আকাশ এরকম সুন্দর কালারফুল জেনারেলি দুটো হয়। একটা মানে অনেক কটাই অনেক রকম কালারেরই হয়। একটা দেখো এখানে দেখতে পাচ্ছ পিঙ্কিশ পিঙ্ক টাইপের, আর একটা হচ্ছে মানে গ্রিনিশ কালার হয়। যেমনটা তোমরা দেখতে পাবে এই ছবিটার ক্ষেত্রে। এই যে দেখো আকাশটা কত সুন্দর কালার এসে গেছে। তো এই যে মাথায় আকাশে এত রঙের খেলা, এটাকে বলা হচ্ছে কি মেরুজ্যোতি। মেরু অঞ্চলে আকাশে এই ধরনের সুন্দর কালারফুল রে পাওয়া যায়, যাদেরকে বলা হয় কি মেরুজ্যোতি। মেরুজ্যোতি কিন্তু থার্মোস্ফিয়ারে তৈরি হয়। বোঝা গেছে? এখানে কি হয়, এবার এবার তোমাদেরকে একটা কনসেপ্ট আজকে ক্লিয়ার করে দিচ্ছি। তুমি তোমার ঘরের লাইটের সুইচটা জ্বালালে লাইট থেকে ওখানে লাইটটা সুন্দরভাবে দেখতে পাচ্ছ। এটার কারণ কি? দেখো, তোমরা পড়ে এসছো যে আ প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো, এটা ধরো নিউক্লিয়াস, বাইরে কি রয়েছে? কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। যত এনার্জি দেবে না, যত শক্তি পাবে, এই ইলেকট্রনস গুলো ওপরের দিকে চলে যেতে থাকবে। আস্তে, আস্তে লেভেল আপ করবে। আবার এরা যখন ঠান্ডা হয়ে যাবে বা শক্তি বিকিরণ করবে, তখন কি হবে? ইলেকট্রনটা আবার তার কক্ষপথে ফিরে আসবে। আর এই যখন ফিরে আসার সময় এক ধরনের রেডিয়েশন রিলিজ হয়। এই রেডিয়েশনটাই আমরা আলো হিসেবে দেখছি। ঠিক আছে? কোনো গ্যাস আছে যেমন কপার। কপারকে যদি আগুনে তোমরা পোড়াও, তখন দেখতে পাবে সবুজ রঙের আলো উঠছে। তাই তো? খুব সুন্দর সবুজ কালারের আলো নয়, মানে আলো দেখা যায় যখন কপারকে তোমরা পোড়াবে। তো তেমনই অনেক রকমের স্ট্রনসিয়াম একটা সুন্দর লাল টাইপের, মানে একদম রানি কালারের এক ধরনের ফ্লেম দেয়। তো যাই হোক, সেগুলো পরের কনসেপ্ট। এইখানে কি হয়, মেরুজ্যোতিতেও সেম কনসেপ্ট দেখা যায়। এখানে অ্যাকচুয়ালি কি হয়, গ্যাসগুলো আমি আগেই বলেছি আয়নে বিয়োজিত হয়ে থাকে। আর আয়নে যদি বিয়োজিত হয়ে থাকে তখন কি হবে? তারা ইলেকট্রন রিলিজ করবে, একবার ইলেকট্রন নেবে। এই কনসেপ্টস করতে গিয়ে কি হয়? একটা রেডিয়েশন ওখান থেকে বেরিয়ে যায়। আর সেইটাই আকাশে সুন্দরভাবে ছড়িয়ে যায়, যেটাকে আমরা মেরুজ্যোতি বলে জানি। ঠিক আছে? জেনারেলি অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত এখানে পাওয়া যায়। তো সেই কারণেই কিন্তু এখানে মেরুজ্যোতিটা ফর্ম হচ্ছে। যেমন থার্মোস্ফিয়ারের মেইন কনটেন্ট গুলো জেনে নাও। মানে আগের দেখো আমি কনটেন্ট গুলো বলিনি, কিন্তু এটার ক্ষেত্রে লাগবে, কারণ হচ্ছে মেরুজ্যোতিটা ফর্ম হয় তো O2+ O2+ তৈরি করে। মানে অক্সিজেন O2 হিসেবে আছে, অদ্ভুত ব্যাপার। সেখান থেকে একটা ইলেকট্রন রিলিজ হয়ে গেছে, দিয়ে O2+ হিসেবে আছে। আর আছে O+, অর্থাৎ অক্সিজেন পরমাণু হিসেবে, এটা তো অক্সিজেন মলিকিউল বা অণু হিসেবে আছে, তার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। আর এখানে অক্সিজেনের পরমাণু রয়েছে, সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। আর কি তৈরি হয় এখানে? NO+। এই তিনটে কিন্তু এখানে মেন কন্টেন্ট। ঠিক আছে? তাহলে এই স্ফিয়ারের মেন বৈশিষ্ট্যগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে থার্মোস্ফিয়ার কমপ্লিটের পরে আর তোমাদের যে হাইট গুলো রয়েছে, এখানে 30 থেকে 50 কিলোমিটার, 50 থেকে 400 কিলোমিটার, এইগুলো থেকে শর্ট কোশ্চেন্স আমি দেখিনি। তো ওই জন্য আমি ওটাকে ইগনোর করছি। টেম্পারেচারটা দেয়, টেম্পারেচারটা যেহেতু একটা কি বলবো, মানে একটা ফিক্সড পয়েন্টের ব্যাপার রয়েছে, ওই জন্য টেম্পারেচারটা এক্সামে দেয়। এই যে ডিস্টেন্স গুলো আছে না, যে কত কিলোমিটার অব্দি বিস্তৃত, মোটামুটি একটা গড় মান দিতে পারে, কিন্তু এক্সাম প্রশ্ন খুব একটা দেয় না। তো এখানে টেম্পারেচারটা মনে রাখবে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় থার্মোস্ফিয়ারে। ক্লিয়ার হচ্ছে না হয়নি? এইবার থার্মোস্ফিয়ারের পরে চলে আসছে এক্সোস্ফিয়ার। দেখো, মুখস্থ কন্টেন্ট তোমরা যে কিছু আছে, এই তোমাদের টেক্সট বইতেও প্রচুর পরিমাণে মুখস্থ জায়গা দেওয়া আছে। সুতরাং ওইগুলো তখনই বুঝতে পারবে যখন আমার ক্লাসটা তোমরা ভালো করে মন দিয়ে দেখবে। এখানে সমস্ত কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। যা কিছু গুলিয়ে দেয় কনসেপ্ট, সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। তারপরে গিয়ে তোমরা বইটা পড়ে সুন্দর বুঝতে পারবে। দিস ইজ দ্য মেন কনসেপ্ট অফ দিস ক্লাস। সো চলো এবার দেখা যাক যে
থার্মোস্ফিয়ার যেটা রয়েছে, থার্মোস্ফিয়ারের ওপরে দেখো, এক্সো কথাটার মানে কি? এক্সো কথার মানে হচ্ছে বাইরে। অর্থাৎ থার্মোস্ফিয়ারের পরে যা কিছু স্ফিয়ার রয়েছে সব এক্সোস্ফিয়ার। অর্থাৎ কোনো বইতে 400 আছে, কোনো বইতে 500 কিলোমিটার দেওয়া আছে, কোনো কোনো বইতে। তো ব্যাপারটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি 400 কিলোমিটারের অ্যাবভ যা কিছু আছে আপ টু 10,000 কিলোমিটার অব্দি সব এক্সোস্ফিয়ারের পার্ট। কোনো কোনো বইতে এক্সোস্ফিয়ারের পরে আর একটা লেয়ার দিয়ে দিয়েছে, বলছে সেটা ম্যাগনেটোস্ফিয়ার। যদিও ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারেরই একটা পার্ট বলে আমার মনে হয়েছে, বা অনেক জায়গা থেকে দেখেই বলছি ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে এক্সোস্ফিয়ারের একটা পার্ট। সো দ্যাটস ওয়াই এক্সোস্ফিয়ার মানে ওই যে থার্মোস্ফিয়ারের পরে যা কিছু আছে সব এক্সোস্ফিয়ার, বুঝে গেছে? আর এক্সোস্ফিয়ারের একটা পার্ট ম্যাগনেটোস্ফিয়ার হিসেবে ধরে নিতে পারো। এক্সোস্ফিয়ারের কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আমি বলে দিই। এই অঞ্চলের কিন্তু টেম্পারেচার অ্যারাউন্ড 1600 ডিগ্রি সেলসিয়াস হয়। 1600 ডিগ্রি, তাহলে এই যে থার্মোস্ফিয়ার আছে না, থার্মোস্ফিয়ারের থেকেও বেশি কিন্তু টেম্পারেচার এই স্তরে। আচ্ছা, এই স্তরের একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যত কৃত্রিম উপগ্রহ আছে, আহ, মহাকাশ স্টেশন বলতে যে স্পেস স্টেশনগুলো আছে, সব এই এক্সোস্ফিয়ারে রাখা থাকে। এবার দেখো একটা কথা বলে দিচ্ছি, এই যে বায়ুমণ্ডলটা আছে না, বায়ুমণ্ডলটাকে পৃথিবীর গ্র্যাভিটি কিন্তু, মানে গ্র্যাভিটি বা অভিকর্ষ বল কিন্তু অ্যাট্রাক্ট করে রেখেছে। আর এই জন্যেই কিন্তু তোমরা তোমরা মানে বুঝতেই পারছো যে বায়ুগুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে না। ছিটকে বেরিয়ে না যাবার কারণটা কি? ছিটকে বেরিয়ে না যাবার কারণটা হচ্ছে গ্র্যাভিটি দিয়ে ওকে অ্যাট্রাক্ট করে রেখেছে। তাহলে তুমি ভাবো, এমন একটা পজিশনে কৃত্রিম উপগ্রহ, এটা যদি পৃথিবী হয়, এমন একটা পজিশনে কৃত্রিম উপগ্রহগুলোকে রাখতে হবে যেখান থেকে ওরা ছিটকে না বেরিয়ে যায়। পরে পড়বে যে কোন পজিশনে রাখলে ভালো হবে, ওটা 11 ক্লাসে আছে। বাট আপাতত জেনে রাখো, কৃত্রিম উপগ্রহ গ্রহগুলোকে এক্সোস্ফিয়ারে যদি আমরা রাখি, তাহলে কি হবে, অ্যাট্রাকশন থেকে বেরিয়েও যাবে না। এর পাশাপাশি কি হবে, আমরা যত ডাটা আছে সুন্দরভাবে কালেক্ট করে নিতে পারবো। এটা হচ্ছে এই জন্য এখানে স্পেস স্টেশনগুলো বা কৃত্রিম উপগ্রহগুলোকে এখানে রাখা হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, আর এই খাত থেকে আহ বিরাট কিছু কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে না, তবে এবার চেক করে নিচে কোনো পয়েন্ট যদি মিস করে যায়। একটা কথা বলে দিই, এই যে ম্যাগনেটোস্ফিয়ার আছে, এই পয়েন্টটা আমি মিস করে গেছিলাম। ম্যাগনেটোস্ফিয়ারকে মানে অ্যাকচুয়ালি ম্যাগনেট কেন বলা হচ্ছে, ম্যাগনেট কথাটার সাথে রিলেশন কি? তোমরা একটা কনসেপ্ট জেনে রাখো, পৃথিবী কিন্তু তার চৌম্বক বলয়ের মাধ্যমে আমাদেরকে সবসময় কি করেছে, ঘিরে রেখেছে। বোঝা গেছে? যদিও এটা এরকম একটা অপরের সাথে টাচ করে না, এরকম ঘিরে রয়েছে। আর যত সূর্য থেকে প্রচুর সোলার ফ্লেয়ার আসে বা সৌরঝড় আসে, সেগুলোকে কি করে দেয়, আটকে দেয় এই পৃথিবীর চৌম্বক শক্তি। এটা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারে একটা গুরুতর প্রভাব রয়েছে। তাহলে চৌম্বক শক্তি, ম্যাগনেটোস্ফিয়ার, ওই জন্য ওর সাথে ম্যাগনেটোস্ফিয়ারে মানে ম্যাগনেট কথাটা দেওয়া আছে, ম্যাগনেটোস্ফিয়ার। আর এখানে যা কিছু মানে উপাদান রয়েছে, বায়বীয় উপাদান প্রায় নেই। মেনলি প্রোটন, ইলেকট্রন, এই সমস্ত জিনিসগুলো এখানে ঘুরে বেড়ায়। এতটাই টেম্পারেচার বেশি, অ্যারাউন্ড 1600 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছো সেখানে কোনো গ্যাসিয়াস নিশ্চয়ই অস্তিত্ব থাকবে না। সেখানে কি হয়ে যাবে, প্রোটন, ইলেকট্রন, এই সমস্ত জিনিস দিয়ে ওই জায়গাটা ঘেরা রয়েছে ম্যাগনেটোস্ফিয়ারে। তো এই গেল তোমাদের ওভারঅল একটা কনসেপ্টস। তো কোনো জায়গাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। আমি এরপর তোমাদের কি করব, কনসেপ্ট বোঝানোর পর তোমরা নিজেদের নিজেদের যে টেক্সট বই আছে সেগুলো ভালো করে দেখবে। টেক্সট বই পড়বার পরে আমি লাইভে আসবো, যত এমসিকিউ আছে সলভ করাবো। ঠিক আছে? এইভাবে আমাদের চ্যাপ্টারটা রেডি হবে। এর পরের স্টেপে আমি চলে আসছি, মানে পরের কনসেপ্ট যেটা, আমি পুরো চ্যাপ্টারটা দুটো ভিডিওসে কভার আপ করব। তো সেই দুটো ভিডিওসে কভার আপ করতে গিয়ে আমাকে যেটা করতে হবে, আজকে যতখানি কনসেপ্ট আমি বোঝালাম, এর পরে গিয়ে আর একটা ভিডিও আমাকে নিতে হবে, যেখানে গিয়ে সমস্ত বাকি কনসেপ্টসগুলো করিয়ে দেব। এরপর তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর কোনটা, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমার যে ভিডিওসটা করলে সেখানে আমি বলেছি। সো সেই জায়গা থেকে তোমরা বলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা। বেতার থার্ড প্রশ্ন হচ্ছে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়। দেখো, অনলাইন ক্লাস আমি সামনে হলে, সামনাসামনি হলে কি করতাম, তোমাদেরকে প্রশ্ন বলতাম, তোমরা খাতায় লিখতে। সেইটা মনে করো তোমরা কমেন্টে লিখে জানাচ্ছ।
তো তবে কি হবে, তোমাদের সাথে ইন্টারাকশনটা বাড়বে, আর ইন্টারাকশন যত হবে তত তোমাদের মেমোরিতে স্টোর হবে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই যেগুলো বলছি তোমরা কমেন্টে লেখো, তোমাদের রেডি হয়ে যাবে চ্যাপ্টারটা। আর হচ্ছে ওজোন স্তর কোন গ্যাস নিয়ে তৈরি হয়? ওজোন গ্যাস নিয়ে তৈরি হয়। আচ্ছা, আর ওজোন স্তরকে আমাদের, হ্যাঁ, একটা পয়েন্ট আমি মিস করে গেছি। আমরা বাইরে বেরোলে কি করি? সূর্যের আলো থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে বেরোই। তো তেমনই দেখো পৃথিবীটাকে কিন্তু ওজোন স্তর একটা ছাতার মতো ঘিরে রেখেছে। ওই জন্য এই ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর ছাতা। ক্লিয়ার হয়েছে? আর কিছু কি পয়েন্ট মিস করে যাচ্ছি? মনে হচ্ছে মিস করে যাচ্ছে না। যদি মিস করে যাই আমি একবার দেখে নেবো। নেক্সট ক্লাস যেটা আছে সেই ক্লাসে আবার এক্সট্রা পয়েন্টস এড করাবো। এরপর চলে এসো, একটা কনসেপ্ট আছে পরিচলন স্রোত। আচ্ছা, ইংরেজিতে ৩ টে মানে ইংরেজিতে বলছি, সরি। এর নাম হচ্ছে কনভেকশন আরকি মেথডের মাধ্যমে, বা কনভেকশন অফ হিট আরকি বলতে পারো, যে কনভেকশন পদ্ধতির মাধ্যমে হিট ট্রান্সফার যেটা। আমাদের ৩ টে পদ্ধতি তোমরা পড়ে এসছো, পরিবহন, পরিচালন আর বিকিরণ। হালকা একটুখানি বলে দিচ্ছি। পরিবহন পদ্ধতিতে যদি হতে হয়, পরিবহন পদ্ধতিতে যদি হিটকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে হয়, সেটা কি করে হয়? একটা ধরো মেটাল পাইপ যদি তুমি দাও, সেই মেটাল পাইপের আপার সারফেসে যা কিছু ইলেকট্রনস গুলো থাকে না, সেই ইলেকট্রনস গুলো তোমার হিটটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে চলে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এইভাবে কিন্তু পরিবহন পদ্ধতিটা চলে। এরপর চলে আসছে পরিচলন পদ্ধতি। আচ্ছা, বাড়িতে যখন চা করা হয় দেখেছো, একটা চায়ের পাতা দেখবে কি কি সুন্দর। এটা যদি একটা বিকার হয়, এখানে দেখবে চায়ের পাতা নিচে যখন আগে হিট করবে, হিট করে যখন চায়ের পাতা দেবে, চায়ের পাতাটা বারবার বারবার গোল গোল আকারে ঘুরতে থাকে। দেখবে, খেয়াল করে, না হলে আজকেই বাড়িতে দেবে, একটা চায়ের পাতা দেবে, দেখবে ঘুরবে ঘুরবে। আর না হলে একটা কাগজ দিতে পারো, দেখবে সেটাও ঘুরছে। তার মানে কি, এখানে কোনো না কোনো একটা তো স্রোত তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত। বোঝা গেছে? এটা পরিচালন স্রোতের কনসেপ্ট তোমরা পড়েছো। আর এক ধরনের মাধ্যমে তাপ আমাদের চলে আসে। আচ্ছা, এই দুটো ক্ষেত্রে কিন্তু তুমি দেখো কোনো রূপ মাধ্যম কিন্তু লাগছে না। এই সরি, এক্সট্রিমলি সরি, এই দুটোতেই কিন্তু মাধ্যম লাগছে। মাধ্যম ছাড়া এরা কিন্তু পরিবাহিত হতে পারছে না। এখানে যেমন মাধ্যম ছাড়া পরিবহন হবে না, এখানে যেমন মাধ্যম ছাড়া পরিবহন হবে না। কিন্তু আর এক ধরনের আমাদের তাপীয় পরিবহন রয়েছে, যেটাকে বলা হয় বিকিরণ। বিকিরণ মানে হচ্ছে রেডিয়েশন, অর্থাৎ সূর্য থেকে ধরো যে তাপটা আসছে, আলোর মাধ্যমে, ফোটন কণার মাধ্যমে যে তাপটা আসছে, সেই তাপটার জন্য কোনো মাধ্যম লাগছে না। কেন? মহাশূন্যে তো কোনো কোনো গ্যাসিয়াস এলিমেন্টই পাওয়া যাবে না। মানে ইন দ্য সেন্স অত ঘন আকারে পাওয়া যাবে না, যে এখানে একটা গ্যাসের মলিকিউল, এখানে একটা গ্যাসের মলিকিউল, এদের মধ্যে না টাচ রইলো, আমি বুঝলাম দুটোর মধ্যে টাচে রইলো, এখান থেকে ওখানে হিটটা গেল, কিন্তু এরকম তো হয় না, ওখানে তো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তার সত্ত্বেও আমাদের পৃথিবীতে কি হচ্ছে? তাপটা এসে পৌঁছচ্ছে কার মাধ্যমে? বিকিরণ পদ্ধতির মাধ্যমে। এই চ্যাপ্টারে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিচলন। আমি পুরোটাই একবার বলে দিলাম, পরিবহন, পরিচলন আর বিকিরণ। তো এখানে যেটা তোমাদের লাগবে পরিচলন। পরিচলন পদ্ধতিতে তাপটা কিভাবে প্রবাহিত হচ্ছে তোমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখো, এখানে কেন হচ্ছে, আমি যদি ক্লাসের মধ্যে প্রশ্নটা ওপেন রাখি, তো অনেকেই বলতে পারবে না। একটা কনসেপ্ট দেখো, ঘনত্বের কনসেপ্ট এখানে লাগছে, যেটাকে বলা হয় ডেনসিটি। আচ্ছা, কি হয়? এই যেটা বোঝাচ্ছি ভালো করে বুঝো কিন্তু। ডেনসিটি মানে তোমরা জানো ভর বাই আয়তন। একটা গল্প বলি, আয়তনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে যত মানে ধরো শীতকাল এই কদিন আগে গেল, শীতকালের সময় মনে হয় বেশ ১০টা বন্ধু একটা জায়গায় বসে গল্প করি, একটা ঘরের ভেতর থাকি। অর্থাৎ যত ঠান্ডা হচ্ছে, তত আমরা চাইছি একটা জায়গায় থাকতে। আচ্ছা, আমরা তৈরি হয়েছি কি দিয়ে? সেই তো পরমাণু, অণু, কেমিক্যাল দিয়ে তৈরি। তাহলে পরমাণু, অণু, কেমিক্যালের যে বৈশিষ্ট্য সেটা তো আমাদের মধ্যেও থাকবে না? সো এইভাবে ইমাজিন করো, যে একটা ঘরের মধ্যে আমরা এখন ১০ জন বন্ধু থাকতে চাইছি শীতকালে। তার মানে অণু পরমাণুগুলো যত ঠান্ডা হবে তারা চাইবে একটা জায়গায় জড়ো হতে। একটা জায়গায় জড়ো হওয়া মানে কি? কাছাকাছি চলে আসা। তার মানে আয়তনটা কমে গেল।
এদের আয়তনটা কমে যায় টেম্পারেচার যত কমে। ঠিক উল্টো কেস, যদি ঘর গরম হতে থাকে, এই কাছে আসবি না, চ দূরে যা। এই যে কনসেপ্টটা, তার মানে আয়তন বাড়িয়ে নিতে চাইছে। তেমনই দেখবে কঠিন পদার্থের যে কণাগুলো হয় তারা খুব কাছাকাছি থাকে। যেমন এটা সোডিয়াম ক্লোরাইডের যদি ক্রিস্টাল দেখো, এরকমই হয়, একটা সোডিয়াম একটা ক্লোরিন, একটা সোডিয়াম একটা ক্লোরিন, এরকম অল্টারনেট নিয়ে লুডো ছক্কার মতো একটা স্ট্রাকচার তৈরি করে যায়, ওটা পরের ব্যাপার। এবার এরা কি করে, যত হিট দেবে এরা দূরে যেতে থাকবে। ঠিক আছে, জলের মলিকিউল বরফ অবস্থা একরকম, যত মানে টেম্পারেচার বাড়াবে, মানে 0 থেকে 4 ডিগ্রি আমি বলছি না, ওটা ব্যতিক্রান্ত প্রসারণ, ওটা নিয়েও আমাদের একটা ক্লাসে খুব ডেপথে আমি বোঝাবো। বাট 0 থেকে 4 ডিগ্রি যদি ছেড়ে দাও ওই রেঞ্জটা, 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস টু 4 ডিগ্রি সেলসিয়াস, তো ওর বাইরে যা কিছু রেঞ্জ রয়েছে, জেনারেলি কি হয়, বরফ থেকে হিট দিলে কি হবে, লিকুইড হবে, লিকুইড থেকে গ্যাস হবে। এবার কঠিনের ক্ষেত্রে স্ট্রাকচার কি, তারা কাছাকাছি থাকে, লিকুইডে একটু দূরে যায়, গ্যাসের ক্ষেত্রে আরেকটু দূরে দূরে থাকে। তো এটা কেন বললাম, পরিচালনটা বুঝতে গিয়ে কাজে লাগবে দেখো। তো যখন কি হয়, আর হ্যাঁ, আরেকটা ভালো কথা বলে দিই, যে যার যত ঘনত্ব বেশি হবে তারা তত নিচের দিকে ডুবে যাবে, যার যত ঘনত্ব কম সে উপরের দিকে ভেসে উঠবে। এটা একটা কনসেপ্ট তোমরা জানো, যেমন জলের মধ্যে তেল ভাসে, তার মানে তেলের ঘনত্ব কি হয়, জলের থেকে কম হয়, ওই জন্য ভাসে। যাই হোক, সেটা নিয়ে আমি একদিন ঘনত্ব নিয়ে খুব মানে ডিটেলসে আমরা আলোচনা করব, এটা জানার দরকার আছে। তা যাই হোক, আমি এটা কেন বললাম দেখো, যত তুমি হিট দেবে, এইখানে যে আগে তো এরা গরম হবে না, এর নিচে থাকা মলিকিউলস গুলো গরম হবে, গরম হচ্ছে মানে আয়তন বাড়ছে, আয়তন বাড়া মানে ডেনসিটি কমছে। যত আয়তনে বাড়বে তত ডেনসিটি কি হয়ে যাবে, কমে যাবে। দেখো ব্যস্ত সমানুপাতি, তার মানে আয়তন যত বাড়বে ডেনসিটি তত কমবে, ডেনসিটি কমলে কি হয়ে যাবে, এরা উপরে চলে যাবে। এবার উপরে গিয়ে কিছুটা ঠান্ডা হলো, ঠান্ডা হলে ডেনসিটি বাড়লো, আবার নিচে চলে এলো, আবার নিচে যখন এলো গরম পেলো, আবার উপরে চলে গেল, আবার নিচে চলে এলো। তাহলে কি হচ্ছে, একটা গোল 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 ঘুরতে থাকছে। এটাকেই বলা হচ্ছে পরিচলন স্রোত। শুধুমাত্র এটা যে লিকুইডের ক্ষেত্রে হবে এমন নয়, বায়ুর ক্ষেত্রেও কিন্তু এটা হতে থাকে। আর বায়ুর ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, বায়ুর ক্ষেত্রে কিন্তু কোনো জায়গা কিন্তু ফাঁকা আমাদের থাকে না, এটা কিন্তু মাথায় রাখো, এক্ষুনি আমাদের কাজে লাগবে। এখানে এরপর আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, সমুদ্রবায়ু আর স্থলবায়ু। সমুদ্রবায়ু আর স্থলবায়ু, এই দুটো কনসেপ্ট কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। ইংরেজি বলা হয় সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ। চলো একটা সুন্দর আমরা ছবি নিয়ে চলে আসি, একটা ছবি হলেই আমি দুটো কনসেপ্ট বুঝিয়ে দিতে পারবো। চলে এসো। হুম, এখানে সমুদ্রবায়ু আর স্থলবায়ুর কনসেপ্ট আর দেখছি, সমুদ্রবায়ু আর স্থলবায়ুর কনসেপ্ট, সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ। সবার প্রথম চলে এসো, আমাদের জেনারেলি কি হয়, একটা কথা বলি দেখো, তোমরা দেখবে যে বালির ওপরে একটুখানি সূর্যের আলো পড়লো, বালিটা এত তাড়াতাড়ি তেতে গেল যে ওখানে পা রাখা যাচ্ছে না। যেমনটা কি হয়, সমুদ্রের ধারে ঘুরতে গেলে হয় না, তো তুমি ধরো সমুদ্রের ধারে ঘুরতে গেছো, একটু বেলা হয়ে গেলে দেখবে তুমি আর পা রাখতে পারছো না বালির ওপর, কি এরম হয় তো। আবার দেখবে জলটা কিন্তু তখনও ঠান্ডা আছে। ঠিক এর উল্টো কেস হয় কিন্তু সন্ধেবেলা, সন্ধেবেলা দেখবে বালিটা বেশ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু সমুদ্রের জলটায় পা দিয়ে দেখো গরম। অর্থাৎ এখানে জল যত গরম হতে টাইম নেয়, ঠিক আছে, জল গরম হতে কিন্তু যথেষ্ট টাইম নেয়, কিন্তু একবার গরম হয়ে গেলে অনেকক্ষণ গরম থাকে। ঠিক তার উল্টো কেস হয় কার ক্ষেত্রে, একটা বালি বা স্থলের ক্ষেত্রে। স্থল কি হয়, তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই কনসেপ্ট এখানে কাজে লাগবে। ধরো দিনের বেলা আছে, সূর্য উঠেছে, সূর্যের আলো তো এখানে স্থলেও পড়ছে আর জলেতেও পড়ছে। এইমাত্র কি বললাম, জলটা গরম হতে টাইম নেবে, স্থল তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এই স্থলভাগ যদি গরম হয়ে যায়, এখানে থাকা বায়ুগুলোও কি হয়ে যাবে, গরম হয়ে যাবে সাথে সাথে। গরম বায়ু কি হয়, কি বললাম, ঘনত্ব কমে যায়, উপরে উঠে যাবে, তাহলে এরা কি হয়ে গেল, উপরে উঠে গেল। তাহলে এই জায়গাটা কি ফাঁকা থাকবে, না, কখনো ফাঁকা থাকবে না। সমুদ্র থেকে বাতাসটা ছুটে আসবে, যাকে বলা হবে সমুদ্রবায়ু। ক্লিয়ার হয়েছে? তাহলে সমুদ্রবায়ু কখন আসছে,
দিনের বেলা। আর রাত্রের দিকে ধরো চাঁদ উঠেছে রাত্রের দিকে, এই চাঁদ যখন রাত্রের দিকে উঠেছে, চাঁদ মানে চাঁদ তো ওঠে না, সূর্যের আলোটা চাঁদে এসে আসে, যাই হোক সে কনসেপ্ট তোমরা জানো টেনে পড়ছো যখন। তো এখানে আমি যেটা বলছি যে সমুদ্রের যে জল রয়েছে না, এবার ধরো সন্ধ্যাবেলা কি হয়ে যায় আমি বললাম মাটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে, তাহলে এইখানটা কি হয়ে গেল এখন ঠান্ডা। আর এই যে সমুদ্রের জল রয়েছে না, এটা মারাত্মক গরম। তো সমুদ্রের জল যদি গরম হয়, এইখানকার বাতাসগুলো কি হয়ে যাবে, গরম হয়ে উপরে উঠে যাবে। তাহলে কি হয়ে যাবে, এখানটা কি ফাঁকা থাকবে না, ঠান্ডা বাতাস স্থলভাগ থেকে বয়ে আসবে। তাহলে রাত্রিবেলা কি চলে আসবে, স্থলবায়ু, সমুদ্রবায়ু আর স্থলবায়ু। ক্লিয়ার হয়েছে দুটো কনসেপ্ট, সমুদ্রবায়ু স্থলবায়ু অবধি আজকের ক্লাসটা আমি করব। আফটার দ্যাট আর একটা নেক্সট ক্লাস করব, সেই নেক্সট ক্লাসটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এতক্ষণ যা কিছু পড়লে তার মধ্যে এই পরিচলন স্রোত, সমুদ্রবায়ু, স্থলবায়ু, এই তিনটে থেকেই কিন্তু 2 নম্বরের যে বলেছে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দেবে, এই তিনটে থেকে দিতে পারে। তাছাড়া আগে যা পড়েছে ওখান থেকে সব এমসিকিউ তোলে, বড় কোশ্চেন দেয় না, বড় কোশ্চেন মিনস 2 নম্বরের কোশ্চেন দেয় না। তাহলে 2 নম্বরের কোশ্চেন কিন্তু এখন থেকে স্টার্ট হয়েছে। এরপরে কি আছে, ওজোন গ্যাস কি করে সৃষ্টি হচ্ছে, ওজোন গ্যাস কি করে ধ্বংস হচ্ছে, আচ্ছা এরপর কি কি প্রোটোকল নেওয়া হয়েছে ওজোন গ্যাস, ওজোন স্তরকে ঠিকঠাক করার জন্য, কিভাবে ওজোন স্তর ধ্বংস হলো, সমস্ত কনসেপ্ট আমরা ধীরে ধীরে পড়বো। নেক্সট ক্লাসটা ইম্পর্টেন্ট, ওখানে 2 নম্বরের কোশ্চেন আমাদের আলোচনা হবে। সো আশা করছি নেক্সট ক্লাসে তোমরা আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ দ্য সায়েন্স ম্যান।